নমস্কার। গল্পগাথা কথা ও কবিতায় আপনাদেরকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে এই চ্যানেলে আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গল্পের পরিবেশন। পশ্চিমবঙ্গের অজস্র মণিমুক্ত বাংলা সাহিত্যে আছে, আর আমাদের সেই সব কবিদের, নবীন এবং প্রবীণ কবিদের গল্প এখানে পরিবেশিত হচ্ছে। এছাড়াও এখানে কবিতা, সেটাও আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। আজকে আমি শোনাবো আপনাদের গল্প। সেই গল্পের নাম সত্যের মুখোমুখি। রচনা প্রফুল্ল রায়। তো চলুন শুরু করা যাক আজকের গল্প সত্যের মুখোমুখি। দোতলার প্রশস্ত বারান্দায় একটা ইজি চেয়ারে শরীরটা পিছন দিকে অনেকখানি হেলিয়ে দিয়ে খবরের কাগজ পড়ছিলেন অধ্যাপক অনির্বাণ সান্যাল। তিনি পড়ান ইংরেজি, গল্প উপন্যাস লেখেন বাংলায়। অধ্যাপক হিসেবে তার যথেষ্ট সুনাম, লেখক হিসেবে তার খ্যাতি আরও বেশি। কলকাতা থেকে 150 কিলোমিটার দূরের এই শান্ত নিরিবিলি শহরে কলকাতার মর্নিং এডিশনের কাগজগুলো ট্রেনে 9টার আগে পৌঁছয় না। তাই ছুটির দিন ছাড়া সকালের দিকে কাগজ পড়ার সময় পান না অনির্বাণ। তখন কলেজে যাবার তাড়া থাকে। আজ রবিবার, তাই কাগজ খুলে আয়েশ করে বসতে পেরেছেন। মাস তিনেক হলো অনির্বাণ এই শহরের একটা সরকারি কলেজে বদলি হয়ে এসেছেন। যেখানে তিনি বসে আছেন, দোতলার সেই আস্ত ফ্লোরটা ভাড়া নিয়ে একাই থাকেন। একতলার ভাড়াটেরা হলো একজোড়া কপোতকপতি, স্বামী এবং স্ত্রী। বয়স বেশি নয়, 30-এর নিচে। দুজনেই ব্যাংক এমপ্লয়ি, তবে আলাদা আলাদা ব্যাংকের ব্রাঞ্চে। ওদেরও ট্রান্সফারের চাকরি। বাড়িওয়ালা থাকেন শহরের অন্য এলাকায়। নিচের তলায় ভাড়াটেরা এখন নেই, ছুটি নিয়ে কোথায় যেন বেড়াতে গেছেন। মাসখানেকের আগে ফিরবে না, তাই বাড়িটা একেবারেই নিঝুম। অনির্বাণের বয়স 44-45, রং ময়লা হলেও মোটামুটি সুপুরুষ। কোনো অদৃশ্য মেকআপ ম্যান এলোমেলো ব্রাশ চালিয়ে তার মাথায় সাদা সাদা কিছু চোপ ধরিয়ে দিয়েছে। বারান্দার কোনাকুনি ডান দিকে কিচেন, সেখান থেকে ঠুংঠাং আওয়াজ আসছে। খুব সম্ভব নিতাইয়ের মা রান্না চাপিয়েছে। হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ। খবরের কাগজে ডুবে গেলেন অনির্বাণ। চমকে উঠে হাতের কাগজ নামিয়ে রেখে সামনের দিকে তাকালেন। নিতাইয়ের মা ছাড়াও অন্য একটি কাজের লোক আছে তার, শিবু। সে সারা মাসের চাল, ডাল, তেল, মশলা টশলা এসব কেনার জন্য বাজারের একটা মুদিখানায় গেছে। আর এত তাড়াতাড়ি তার ফেরার কথা নয়। নিচের তলার ভাড়াটেদের কাছে ছুটির দিনে অনেকে আসেন, কিন্তু তারা তো এখন নেই, তাই কারো আসারও সম্ভাবনা কম। অনির্বাণ নিজে আদৌ মিশুকে নন। কলেজের সহকর্মীরা আছেন ঠিকই, তবে তাদের সঙ্গে এমন ঘনিষ্ঠতা হয়নি যে না জানিয়ে হুট করে বাড়িতে এসে হাজির হবে। অনির্বাণ কারোকে আসতেও বলেন না। তাহলে কড়া নাড়াটা চলতেই থাকলো। গলার স্বর একটু উঁচুতে তুলে অনির্বাণ বললেন, নিতাইয়ের মা, দেখো তো কারা এলো। রান্নাঘর থেকে যে বেরিয়ে এলো তার বয়স 60-এর কাছাকাছি। পরনে নীলপাড় সাদা শাড়ি। পিঠটা সামান্য বেঁকে গেলেও এই বয়সে বেশ চটপটে। কাজকর্মে দড়। দৌড়ে তরতর সিঁড়ি দিয়ে সে নেমে গেল। অনির্বাণ সামনের দিকে তাকিয়ে আছেন।
নিচে অনেকটা জায়গা জুড়ে সিমেন্টে বাঁধানো উঠোন, তারপর সদর দরজা। শিবু পেরিয়ে যাবার পর নিতাইয়ের মা খিল লাগিয়ে দিয়েছিল। এখন সেটা খুলতেই দুটি সালোয়ার কামিজ পরা মেয়েকে দেখা গেল। বয়স কত হবে? খুব বেশি হলে 18 কি 19, সদ্য তরুণী বলা যায়। অনির্বাণ রীতিমতো অবাক। তিনি চেয়ার থেকে উঠে বারান্দার রেলিং এর কাছে এসে দাঁড়ালেন। নিতাইয়ের মা তাদের সঙ্গে কথা বলতে বলতে দূরে আঙুল বাড়িয়ে তাকে দেখিয়ে দিল। মেয়ে দুটি এবার অনির্বাণকে দেখতে পেয়েছে। তাদের একজন বলল, স্যার, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, ভেতরে আসবো? একটু বিরক্ত হলেন অনির্বাণ। ভেবেছিলেন খবরের কাগজে দেখা হলে লেখার টেবিলে একটু বসে লেখালেখি করবেন। একটা নামকরা মাসিক পত্রিকার সম্পাদক অনবরত তাড়া দিচ্ছে, দিন 15-র মধ্যে নভেলেট লিখে দিতে হবে। না, এই বেলাটা মাটিই হবে। একবার ভাবলেন, এখন আমি ব্যস্ত আছি বলে ওদের চলে যেতে বলবেন। আবার একটু কৌতূহল হচ্ছিল। দনমনো করে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আচ্ছা, এসো। মেয়ে দুটি উঠোন পেরিয়ে ওপরে উঠে এলো। দোতলার বারান্দার দেওয়াল ঘেঁষে 3-4টি বেতের মোড়া রয়েছে। ওখান থেকে দুটো নিয়ে এসে এখানে বসো বলেই যে চেয়ারটায় বসলেন অনির্বাণ। মেয়ে দুটি তাকে প্রণাম করে মোড়া টেনে এনে সামনাসামনি, তবে একটু দূরে, ধীরে ধীরে বসে পড়ল। অনির্বাণ লক্ষ্য করছিলেন, একটি মেয়ে খুবই সুশ্রী, টকটকে রং, অন্যটির গায়ের রং চাপা হলেও দেখতে ভালোই। বললেন, তোমরা কারা? চিনতে পারলাম না তো। সুশ্রী মেয়েটি বেশ সপ্রতিভ। বলল, আমার নাম সর্বাণী, আর ও আমার বান্ধবী। ওর নাম মল্লিকা। আমরা এই শহরেই থাকি। অনির্বাণদের কলেজটা কোয়েড, 1000 খানেকের মতো ছাত্রছাত্রী। মাত্র 3 মাস তিনি এখানে এসেছেন। সব স্টুডেন্ট তো নয়ই, তার সাবজেক্টে ছেলে মেয়েদের মুখও তার স্পষ্ট মনে থাকে না। জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার কলেজে পড়ো? সর্বাণী বলল, না স্যার, এখানে একটা গার্লস কলেজ আছে, আমরা সেই কলেজের স্টুডেন্ট। আমার পলিটিক্যাল সায়েন্সে অনার্স, মল্লিকার সোশিওলজিতে। দুজনেই ফার্স্ট ইয়ার। অনির্বাণের কোনো ব্যাপারেই তেমন আগ্রহ নেই। নির্বিকার ধরনের মানুষ, কম কথা বলেন, যেটুকু বা বলেন অন্যমনস্ক। আচমকা 2 সদ্য তরুণী এসে পড়ায় তিনি খুশি হননি ঠিকই, তবে বিরক্তি প্রকাশ করাটা অশোভন। জিজ্ঞেস করলেন, তোমরা যে এলে, কোনো দরকার আছে কি? সর্বাণী উজ্জ্বল চোখে তাকালো। আপনার লেখা গল্প উপন্যাস আমাদের খুব ভালো লাগে। আপনি বেগমপুর গভর্নমেন্ট কলেজে আসার পর থেকে ভীষণ দেখা করতে ইচ্ছে করছিল। শুনেছি আপনি খুব গম্ভীর, তাই ভয় ভয় করছিল। শেষ পর্যন্ত সাহস করে চলে এলাম। সুদূর এই মফস্বল শহরে তার লেখার দুজন অনুরাগিনী পাওয়া যাবে ভাবা যায়নি। ছুটির দিনে হঠাৎ এসে লেখালেখি পণ্ড করায় মনে যে বিরক্তি জমা হয়েছিল, তার ঝাঁজ কমে এলো। অনির্বাণ বললেন, শুনতে পাই আজকালকার ছেলে মেয়েরা বাংলা টাংলা পড়ে না, বেঙ্গলি লিটারেচারের নামে তাদের জ্বর আসে। স্যার, কলকাতার ব্যাপারটা আমরা বলতে পারবো না। আমাদের এই মফস্বল শহরে কলেজকে স্কুল লাইব্রেরিগুলো ছাড়াও 3টে বিরাট বিরাট পাবলিক লাইব্রেরি আছে।
তার প্রত্যেকটায় 15-16 হাজার করে বই। বয়স্ক মানুষেরা তো বটেই, আমাদের বয়সী কি আমাদের চেয়ে ছোট অনেক সেইগুলোর মেম্বার। সুধাকর বাগচি, নীরেন্দ্র ঘোষ, আর আপনার লেখার কত যে ভক্ত এখানে রয়েছেন ভাবতেও পারবেন না স্যার। কলকাতায় থাকলে নানা হতাশাজনক কথা কানে আসে। বাঙালি বাংলা বই পড়ছে না, বাংলা বই বিক্রি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সর্বাণীর কথাগুলো শুনতে শুনতে মন বেশ ভালোই লাগলো। অনির্বাণ একটু হাসলেন। সর্বাণী থামেনি। সে বলতে লাগলো, আমাদের এই বেগমপুরের 40-50 কিলোমিটারের মধ্যে আরও 3-4টে ছোট শহর আছে। সেই শহরগুলোতেও বড় বড় অনেক লাইব্রেরি রয়েছে। প্রত্যেকটা টাউনের 90% মানুষ বাংলা বই পড়ে। কোনো ব্যাপারেই যিনি উৎসুক নন, এবারে তার চোখে মুখে আগ্রহ ফুটে ওঠে। তাই? হ্যাঁ স্যার। তাহলে তো দেখা যাচ্ছে কলকাতা নয়, মফস্বল শহর আর গ্রাম ট্রামগুলোর বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে। বলতে বলতে অনির্বাণ সর্বাণীর দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। এই চোখে পড়েছিল মেয়ে দুটির মধ্যে সর্বাণী খুবই সুন্দরী। অন্য মেয়েটি অর্থাৎ মল্লিকা তেমনটা নয়। সে চুপচাপ লাজুক ধরনের, এখনো পর্যন্ত একটি কথাও বলেনি। আর সর্বাণী অবিরল কথা বলে চলেছে। অনির্বাণের যা স্বভাব, কাছে এসে থাকলেও, কাছে বসে থাকলেও অন্যমনস্কের মতো তাকে দেখায়। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল। সর্বাণের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন চেনা চেনা লাগলো। কার একটা হালকা আদল যেন তার চেহারায় বসানো। কার ঠিক মনে পড়ছে না। বহু না হলেও এই ধরনের মুখ আগে কোথাও দেখেছেন। যেভাবে তিনি তাকিয়ে আছেন সেটা অশোভন। ধীরে ধীরে চোখ সরিয়ে নিলেন অনির্বাণ। কিছুক্ষণ গল্প টল্প করে সর্বাণী বলল, স্যার, আমরা আপনার অনেকটা সময় নষ্ট করলাম, এবার আমরা যাই। ব্যস্ত হয়ে পড়লেন অনির্বাণ। না না, আর একটু বসো। গলার স্বর উঁচুতে তুলে ডাকলেন, নিতাইয়ের মা, দেখো তো মিষ্টি টিষ্টি আছে কিনা, থাকলে দুজনের মতো নিয়ে এসো, তারপর চা করে দিও, আমিও খাবো। সর্বাণী হাত নেড়েই অস্বস্তির সুরে বলতে লাগলো, আনতে বারণ করুন স্যার, আমরা কিছু খাবো না। অনির্বাণ বললেন, প্রথম দিন এলে একটু কিছু না খেলে আমার খারাপ লাগবে। চা মিষ্টি টিষ্টি এসে গেল। খাওয়া শেষ হলে সর্বাণী বলল, এবার আমরা যাই স্যার, আবার কিন্তু আসবো। এসো। মেয়ে দুটি চলে যাওয়ার পর ওই যে চেয়ারে বসেই রইলেন অনির্বাণ। এবেলা লেখা টেখা হবে না, আগেই বোঝা গেছে। সেই চিন্তাটা মাথায় ফিরে এলো। বেগমপুর শহরে এই তার প্রথম আসা। সর্বাণীকেও প্রথম দেখলেন। তার মুখের সঙ্গে কার মুখের আবছা মিল! বিশ্বব্রহ্মাণ্ডে একরকম চেহারার দুজন মানুষ দেখা যে যায়নি তা তো নয়। তাদের রক্তের সম্পর্ক নেই। একজন হয়তো জন্মেছে বিহারে, অন্যজন রাজস্থানে। সর্বাণীর চিন্তাটা খারিজ করে দিতে চাইলেন অনির্বাণ, কিন্তু মেয়েটা যেন তার মাথায় চেপে বসে আছে। 44-45 বছরের জীবনে কম মানুষ তো দেখেননি অনির্বাণ। তাদের অনেকেই ভুলে গেছেন। কেউ কেউ একেবারে ঝাপসা হয়ে গেছে। স্মৃতি খুঁড়ে খুঁড়ে যাদের তুলে আনা গেল, তাদের কারোর সঙ্গেই সর্বাণীর মিল নেই। কি যে অস্বস্তি!
মনটা কেমন যেন ঘোলাটে হয়ে রইল। সেই যে সর্বাণী আর মল্লিকা এসেছিল, তারপর বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। এর মধ্যে অনির্বাণ সামান্য লেখালেখি করেছেন, কলেজে গিয়ে ক্লাস নিয়েছেন। মনের অশান্ত ভাবটা অনেকখানি কেটে গেলেও পুরোপুরি মিলিয়ে যায়নি। নিচের তলায় ভাড়াটেরা এসেছে, তাদের সঙ্গে দেখা হলে, কেমন আছেন স্যার, আপনারা ভালো তো, সম্পর্কটা এর বেশি এগোয়নি। অনির্বাণ ততদিন বেগমপুরে আছে, ততদিনই এমনটি চলছে। 3 সপ্তাহ পর এক রবিবার আবার এলো সর্বাণী। সে একাই এসেছে, সঙ্গে তার বন্ধুটি নেই। হাসি মুখে বলল, আগেই আসতাম, মাঝখানে কটা দিন খুব জ্বরে ভুগলাম, তাই। বুকের ভিতরটা অস্বস্তিটা কমে এসেছিল, সেটা বেশ বেড়ে গেল। অনির্বাণ চাপা স্বভাবের মানুষ, ভেতরে যা চলে তা বাইরে বেরিয়ে আসতে দেন না। সর্বাণীকে বসতে বলে জিজ্ঞেস করলেন, এখন কেমন আছো? ভালো স্যার, কদিন বাড়িতে আটকে ছিলাম, জ্বরটা ছাড়ছিল না। 1 উইক হলো ওই রেগুলার ক্লাস করছি। আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে। এলোমেলো কিছু কথা হলো। তারপর সর্বাণী বলল, আপনার অসমাপ্ত উপন্যাসের শেষটা ট্র্যাজিক হলো কেন? বিকাশ আর শিপ্রাকে মিলিয়ে দিলে কিন্তু অনেক ভালো লাগতো। তাই বুঝি? অনির্বাণ একটু হাসলেন, কোনো উত্তর দিলেন না। আপনার ওই সমান্তরাল, পটভূমি, ধূসর পৃথিবী উপন্যাসগুলোতেও নায়ক নায়িকার মিলন ঘটেনি। আপনার লেখায় দুঃখ, কষ্ট টষ্ট বড্ড বেশি। অনির্বাণ বললেন, মানুষের জীবনে দুঃখ কষ্ট নেই? তা আছে, তাই বলে এত? একটু কম কম করে এসব দিয়ে পাঠক যাতে আনন্দ পায়, এবার থেকে সেই রকম লিখুন না। অস্বস্তি থাকলেও মজা লাগছিল অনির্বাণের। লঘু সুরে বললেন, তোমার কথাগুলো ভেবে দেখতে হবে। আরো কিছুক্ষণ কাটিয়ে সর্বাণী চলে গেল। আবার এলো পরের রবিবার, এবারও একা। স্যার, কেমন আছেন? তুমি ভালো আছো তো? এইভাবেই কয়েকটা কথার পর সর্বাণী বলল, একটা কথা ভাবলে আমার খুব অবাক লাগে। উৎসুক দৃষ্টিতে সর্বাণীর দিকে তাকালেন অনির্বাণ, কোনো প্রশ্ন করলেন না। সর্বাণী বলতে লাগলো, আপনি কতগুলো গল্প উপন্যাস লিখেছেন? তুমি তো আমার একজন দুর্দান্ত পাঠিকা, তুমিই বলো না। চোখ মুচকে কিছুক্ষণ ভাবল সর্বাণী, তারপর বলল, 31টা উপন্যাস, গল্প অনেক, কতগুলো আমি বলতে পারব না। উপন্যাসের নাম্বারটা ঠিক বলেছ, গল্প কত লিখেছি আমারই মনে নেই। 150টা তো হবেই। আচ্ছা, আবার কি, এত সব যে লিখেছেন, আরো লিখছেন, আইডিয়া, এই গল্পের প্লট পান কিভাবে? মেয়েটির অনন্ত কৌতূহল। অনির্বাণ বললেন, চারপাশের মানুষজনকে দেখে। যেমনটা দেখেন অবিকল তাই লেখেন? শুধু অভিজ্ঞতার ওপর লেখা হয় না, তার সঙ্গে কল্পনা মেশাতে হয়, তবেই কিছু সৃষ্টি হয়। খুব ডিফিকাল্ট ব্যাপার। সর্বাণীর মুখ চোখের ভাবভঙ্গি দেখে হাসি পাচ্ছিল অনির্বাণের। তিনি অবশ্য কিছু বললেন না। সর্বাণী বলল,
আপনার ওই অতল জল উপন্যাসটা নিয়ে আমার কিছু জানার আছে। কি জানতে চাও বলে ফেলো। আজ নয়, বইটা আরেকবার পড়ে নিই, তারপর। ঠিক আছে। ফি রবিবার সর্বাণের আশাটা নিয়মে দাঁড়িয়ে গেল। যে অনির্বাণ নির্বিকার, সমস্ত ব্যাপারেই যার চরম উদাসীনতা, সেই দিনই রবিবার সকাল থেকেই আশ্চর্য এক মেয়েটির জন্য উন্মুখ হয়ে থাকে। একদিন এসে সর্বাণী বলল, স্যার, রাগ না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। কেন রাগ করব? বলো না। আমি তো 2-2.5 মাস ধরে আসছি। দুজন কাজের লোক বাদ দিলে আপনার ছাড়া আর তো কেউ, আমরা মানে কাউকে তো দেখতে পাই না। আমি এখানে একাই থাকি। অন্য সবাই? অন্য সবাই বলতে আমার মা, ছোট এক ভাই আর ভাইয়ের স্ত্রী। তারা সব শ্যামবাজারে আমাদের পৈতৃক বাড়িতে থাকে। কিন্তু ম্যাডাম? পলকহীন কয়েক সেকেন্ড সর্বাণীর দিকে তাকিয়ে রইলেন অনেকবার। তারপর নীরস গলায় বললেন, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো বুঝেছি, কিন্তু আমার তেমন কেউ লাইফে নেই। সর্বাণী চুপ করে রইল। আরো মাস দেড় দুই এইভাবেই কেটে গেল। দু একটা রবিবার বাদ দিলে বাকি সব ছুটির দিনই সে এসেছে। যখনই আসে তাকে বাইরের বারান্দায় বসিয়ে গল্প করেন অনির্বাণ। এক রবিবার এসে সর্বাণী নানা কথার ফাঁকে তাকে বললেন, স্যার, আপনি কোথায় বসে লেখেন আমার খুব দেখতে ইচ্ছে করছে। দেখবার মতো কিছু নেই। অনির্বাণ হাসলেন। তবু যখন তোমার ইচ্ছে, এসো। দোতলায় 3টে বড় বড় ঘর, একটা অনির্বাণের স্টাডি ঘর। এখানে মস্ত একটা টেবিলের উপর কম্পিউটার, 5-6টা ডিকশনারি, টেলিফোন, 8-10টা ফোন, 8-10টা পেন, আটার টিউব, আরো অনেক টুকিটাকি ইত্যাদি। দুধারের দেওয়াল জোড়া র্যাকে গাদাগাদি করে অজস্র বই রাখা, ইংরেজি এবং বাংলা। এক পাশে ডিভান এবং অন্য দুটো সোফাতেও ডাঁই করা বই আর ম্যাগাজিন, সব ছত্রখান হয়ে রয়েছে। অনির্বাণ বললেন, এটাই আমার লেখা আর পড়ার ঘর। বুঝতেই পারছো আমি কেমন মানুষ, অগোছালো, ছন্নছাড়া। বেডরুমটা দেখলে বোধহয় ফিরমি খাবে। চলো, সেটাও দেখাই। লেখার ঘরের চাইতেও বেডরুমের হাল অনেক বেশি করুন। ময়লা জামা প্যান্ট, বিছানার চাদর যেদিকে তাকানো যায় সব লণ্ডভণ্ড, যেন সারা ঘর জুড়ে ঝড় হয়ে গেছে। সর্বাণী বলল, লেখকরা সব ব্যাপারেই খুব উদাসীন হয় দেখছি। আমি ঘর দুটো গুছিয়ে টুছিয়ে দেব। না, না, সে কি কথা। ভীষণ বিব্রত হয়ে পড়েন অনির্বাণ। এইসব তোমাকে ঘাটাঘাটি করতে হবে না। কিন্তু সর্বাণী শুনল না। রবিবার এসে গল্প টল্প তো করেই, ফাঁকে ফাঁকে ঘর দুটো গোছগাছ করে দেয়। পড়ার ঘর আর বেডরুমের চেহারাই পাল্টে গেল। এক রবিবার সর্বাণী এসে দেখল, সেদিনই সকালে বাথরুমে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন অনির্বাণ। শিবু ছুটি নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। নিজের ভাড়াটেদের টাকা আনার পায়ে কোনো কিছু নেই। তার ভোরবেলা ওই বন্ধুদের সঙ্গে দল বেঁধে কোথায় যেন পিকনিকে গেছে। সারা বাড়িতে নিতাইয়ের মা ছাড়া আর কেউ নেই। সে কাপড় গরম করে
শেক টেক দিয়েছে ঠিকই, কিন্তু তাতে যন্ত্রণা খুব একটা কমেনি। বিছানায় শুয়ে শুয়ে অনির্বাণ উহ আহ করছেন। এই সময় সর্বাণী এলো। সব শুনে তক্ষুনি বেরিয়ে গিয়ে ডাক্তার ডেকে এনে প্লাস্টারের ব্যবস্থা করল। এইরকম নানা ব্যাপারে ক্রমশ সর্বাণীর উপর নির্ভর করতে শুরু করেছেন অনির্বাণ। হয়তো নিজের অজান্তেই কোনো কারণে সে আসতে পারলে মানে মনটা ভালো হয়ে যায়। কিন্তু তার সঙ্গে সর্বাণীর চেহারার মিল, সেই দ্বন্দ্বটা এখনো কাটেনি। এক ছুটির দিনে চা খেতে খেতে অনির্বাণ বললেন, আমার কথা তো সবই শুনেছ, তোমার সম্বন্ধে আমি কিন্তু বিশেষ কিছুই জানি না। সর্বাণী হাসল। আমাদের কথা তো বলার মতো কিছু নয়, বাড়িতে শুধু আমি আর আমার মা। বাবা নেই। মানে? তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। 7-8 বছর আগে এখানকার নদীর ওপর বাঁধ তৈরি হচ্ছিল। বাবা ইন্সপেকশনে গিয়েছিলেন। আচমকা উপর থেকে লোহার একটা বিম এসে পড়ে তার উপর। স্পট ডেড। আমাদের বাড়ি কলকাতায়। বাবার মৃত্যুর পরে আমরা সেখানে আর যাই। তার কোম্পানি আমাদের জন্য এই শহরে একটা বাড়ি করে দিয়েছে। প্রত্যেক মাসে 25,000 টাকা করে দেয়। একটা প্রাণের বদলে আমরা কম্পেনসেশন পাচ্ছি। ভেরি স্যাড। অনির্বাণের সারা মুখ বিষাদে ভরে গেল। অনেকক্ষণ নীরবতা। তারপর একেবারে অন্য প্রসঙ্গে চলে গেল সর্বাণী। স্যার, 1-1.5 মাস আগে বলেছিলাম না আপনার অতল জল উপন্যাসটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে? আরও বলেছিলাম বইটা আপনারা পড়ে নেব আর একবার, তারপর আপনার সঙ্গে এ নিয়ে কথা বলবো। এর মধ্যে পড়া শেষও হয়ে গেছে। ভুলেই গিয়েছিলেন অনির্বাণ। মনে পড়ে গেল। বললেন, হ্যাঁ হ্যাঁ বলেছিলে। তা হঠাৎ অতল জলকে টেনে নিয়ে এলে? তিনি বেশ অবাকই হয়েছেন। বাড়ির সমস্ত কিছুই তো জানিয়ে দিয়েছি। এবার অতল জল নিয়ে আমার কৌতূহলটাও মিটিয়ে নি। না বলবেন না স্যার। ঠিক আছে। উপন্যাসের 3টে প্রধান ক্যারেক্টার, শান্তনু, সুদীপ্তা আর বিক্রম। শান্তনু শান্ত, ভদ্র, নিষ্প্রিয় ধরনের মানুষ, উচ্চশিক্ষিত, পড়াশোনা নিয়ে থাকতে পছন্দ করে, ভালো চাকরি করে, তবে তা বদলির চাকরি। 3-4 বছর পর তাকে নানা জায়গায় পাঠানো হয়। শান্তনুর স্ত্রী সুদীপ্তাও সুন্দরী, এমন রূপ সে তার দিকে তাকালে চোখ ঝলসে যায়। ঘরের কোণে ভ্যাদ ভ্যাদে গৃহলক্ষ্মী হয়ে পড়ে থাকতে তার দম বন্ধ হয়ে আসে। সে চায় ঘরের দেওয়াল ভেঙে উড়ে বেড়াতে। তার এটা চাই, সেটা চাই, চাহিদার শেষ নেই। তাছাড়া এখানে নিয়ে যাও, সেখানে নিয়ে যাও। উপন্যাসের 3 নম্বর লিডিং ক্যারেক্টার হলো বিক্রম। সে শান্তনুর বন্ধু, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। আজ ইউরোপে যাচ্ছে, কাল আমেরিকায়। বিক্রম প্রবল শক্তিমান পুরুষ, যা সে চায় তা ছিনিয়ে নেয়। ক্লাব, পার্টি, মদ, বান্ধবীদের তো তার কাম্য ছিলই। একদিন বিক্রমের সঙ্গে সে স্বামী সংসার ফেলে চলে গেল। বলে সোজা সুজি অনির্বাণের দিকে তাকালো। আপনার উপন্যাসটা ঠিক এই রকমই রয়েছে। আপনি বলেছিলেন চারপাশের চেনা জানা মানুষ এবং ঘটনা নিয়ে গল্প উপন্যাস লেখেন। শান্তনু, সুদীপ্তার বিক্রম নিশ্চয়ই বাস্তব চরিত্র। অনেকক্ষণ চুপ করে রইলেন অনির্বাণ। তারপর চাপা গলায় বললেন, হ্যাঁ,
মানে অনির্বাণের কথা যেন শুনতেই পেল না সর্বাণী। বলতে লাগলো, আপনার কাছে আগেই শুনেছি বাস্তব চরিত্রের নামটার বদলে তার সঙ্গে কল্পনা মিশিয়ে গল্প উপন্যাস লেখেন আপনি। অন্য গল্প টল্প কাদের নিয়ে লিখেছেন বলতে পারবো না, তবে অতল জলের 3টে ক্যারেক্টারের আসল নামটাম আমি জানি। তারা শান্তনু, সুদীপ্তা আর বিক্রম নন। সামনের দিকে অনেকখানি ঝুঁকে জল জলে চোখে তাকিয়ে গলার স্বরটা ছপ করে নামিয়ে দিয়ে বলে, তারা হলেন অনির্বাণ, দীপিকা আর প্রতাপ। শিরদাঁড়ার ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল অনির্বাণের। তার গলা চিরে 2টি শব্দ বেরিয়ে এলো, তুমি কে? আমার মায়ের নাম দীপিকা। আপনার অতল জলে যিনি সুদীপ্তা, আর বাবা হলেন প্রতাপ, উপন্যাসে যিনি বিক্রম। এতদিনে সেই দ্বন্দ্বটা কেটে গেল অনির্বাণের। সর্বাণীর মুখে কার আদলটি আবছা ভাবে বসানো সেটা স্পষ্ট হয়ে গেল। সারা শরীর উথাল পাথাল হয়ে যাচ্ছে। ভিউ হলের মতো তাকিয়ে রইলেন অনির্বাণ। মাথার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। সর্বাণী উঠে পড়েছে, বলল, স্যার, আজ আমার একটু তাড়া আছে, যাচ্ছি। সে চলে গেল। অনেকটা সময় স্তব্ধ হয়ে বসে থাকার পর অনির্বাণের অস্থির অস্থির ভাবটা কমে এল। সর্বাণী কেন তার কাছে প্রতিটি ছুটির দিনে এসেছে? সে যে তার ভক্ত পাঠিকা সেটা বোঝাতে, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? সে যে আসে, দীপিকা কি তা জানে? জেনে শুনেও কি যে পুরুষটির সঙ্গে সম্পর্কের গিঁট ছিঁড়ে একদিন প্রতাপের সঙ্গে পালিয়ে গিয়েছিল? তার কাছে নিজের মেয়েকে বারবার পাঠিয়েছে। সর্বাণী তার মা বাবার সঙ্গে তার সম্পর্কটা জানল কি করে? নানা প্রশ্ন চারিদিক থেকে ধেয়ে আসতে লাগলো। না না, এসব ভেবে নিজেকে ভারাক্রান্ত করার মানে হয় না। অনির্বাণ একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন কলেজে গিয়ে লম্বা ছুটি নিয়ে প্রিন্সিপালকে দরখাস্ত দিয়ে সোজা একটা এজেন্সির অফিসে চলে এলেন। এরা নানা লটবহর এক শহর থেকে আরেক শহরে নিয়ে যান। 2 দিন বাদে একটা ট্রাক এসে বইপত্র, ব্যাগ, সুটকেস টুটকেস গুছিয়ে নিয়ে কলকাতায় চলে গেল। সেখানে অনির্বাণদের বাড়িতে সেসব পৌঁছে দেবে। ফার্নিচারগুলো ভাড়া করা, আরও 3 দিনের মধ্যে বাড়ি ভাড়া, আসবাবের ভাড়া। শিবু এবং নিতাইয়ের মায়ের মাইনে চুকিয়ে দিয়ে ট্রেনে উঠলেন অনির্বাণ। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে ভাবলেন, কলকাতায় গিয়ে কটা দিন নিজেদের বাড়িতে চুপচাপ শুয়ে থাকবেন। তারপর শটান চলে যাবেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসে। এই অফিসের অনেক সিনিয়র আধিকারিক তাকে পছন্দ করেন। তাদের অনুরোধ করলে অন্য কোথাও শহরে ট্রান্সফার হয়ে যাবে। বেগমপুরে ফিরে গেলে রবিবার রবিবার সর্বাণী যেমন আসে হয়তো তেমনই আসবে। তার সঙ্গে কোনো একদিন দীপিকাও চলে আসতে পারে। না এলেও রাস্তায় কখনো দেখা হয়ে যেতে পারে। বহু বছর আগে দীপিকা প্রতাপের সঙ্গে পালিয়ে যাবার পর ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিলেন অনির্বাণ। সময়ের হাতে বোধহয় আশ্চর্য কোনো ম্যাজিক থাকে। ধীরে ধীরে সব ক্ষত শুকিয়ে গেছে। নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন তিনি। লেখালেখি, কলেজের পড়ানো ছাড়া অন্য কোনো দিকে আর তাকাবেন না। বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দেবে। কিন্তু দীপিকা, না,
জীবনটাকে নতুন করে জটিল করে তোলার লেশ মাত্র ইচ্ছা নেই অনির্বাণের। ইলেকট্রিক ট্রেন দুরন্ত গতিতে বেগমপুরের সীমানা ছাড়িয়ে কলকাতার দিকে দৌড় শুরু করে।